তাহলে সবাই একটু খেয়াল করেন। প্রথম হচ্ছে যে 16 এর 1টা নিয়ে একটু আলোচনা করি, দেন হচ্ছে 17-এর 2-তে যাচ্ছি। তো প্রথম হচ্ছে 16-এর 1, আমাদেরকে এখানে কি বলছে 16-এর 1 নম্বরে। তো এখানে আমাদের বললো কি যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 18 বিন্দু দিয়ে যায়। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করে। তাহলে হচ্ছে ধরেন একটা বৃত্ত যদি আমরা চিন্তা করি সাপোজ এরকম, তাহলে উভয় অক্ষকে কি স্পর্শ করতেছে এবং ধরেন হচ্ছে যে কত, এটা 18 বিন্দু দিয়ে যাচ্ছে, সাপোজ 18 বিন্দু দিয়ে পাস করতেছে। তাহলে এখন যে ব্যাপারটা কাজ করতেছে সেটা হচ্ছে যে কি, যে আমরা যদি ধরেন উভয় অক্ষকে যে স্পর্শ করে বলতেছে, তো আমরা এটাকে চাইলে কিভাবে করতে পারি। তো এটাকে হচ্ছে যে আমরা চাইলে যেমন দেখেন, তো আমরা যদি বৃত্তের ইকুয়েশন যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু কত 0 ধরলাম। তো এখন উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, সরি জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু কত সি, যদি উভয় অক্ষকে স্পর্শ করে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখান থেকে বলতে পারি কি যে, এবং হচ্ছে যে এটা কত বিন্দু দিয়ে যাচ্ছে, উভয় অক্ষকে স্পর্শ করে এবং 18 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে 18 বিন্দু দিয়ে যদি যাই, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 18 বিন্দু দিয়ে যদি যাই, তাহলে 1 প্লাস কত 64 প্লাস কত 2g প্লাস 8 দুগুণে হচ্ছে কত 16 16f প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে কত 0। তাহলে আমরা এখান থেকে একটা কন্ডিশন পাচ্ছি, আর এখান থেকে আমরা পাচ্ছি কত 2g প্লাস কত 16f প্লাস সি প্লাস 65 ইকুয়ালস টু হচ্ছে কত 0। ওকে, তাহলে এখন এখান থেকে সবাই একটু খেয়াল করেন আমরা এখান থেকে কি করতে পারতেছি, সবাই একটু দেখেন। তাহলে মোটামুটি হচ্ছে যে আমরা এখান থেকে যদি ইউজ করি, যেমন দেখেন এই কন্ডিশনটা যদি আপনি এখানে ইউজ করেন, যেমন হচ্ছে যে এফ স্কোয়ার সমান কত সি, আবার জি স্কোয়ার সমান হচ্ছে যে কত সি। তো আমরা চাইলে একটা কাজ করতে পারি, সি এর জায়গায় হচ্ছে যে কত, সি এর জায়গায় আমরা হচ্ছে যে যদি চাই সি এর জায়গায় হচ্ছে যে কি জি স্কোয়ার বসাতে পারি। সি এর জায়গায় যদি জি স্কোয়ার বসাই, যেমন হচ্ছে যে কত 2g প্লাস কত আমরা হচ্ছে সি এর জায়গায় যদি জি স্কোয়ার বসাই, দেন হচ্ছে আমরা আবার এখান থেকে বলতে পারি কত জি স্কোয়ার সমান এফ স্কোয়ার। তার মানে আমরা এফ এর জায়গায় চাইলে জি বসাতে পারতেছি। তাহলে হচ্ছে যে কত, আমরা এখান থেকে পাচ্ছি কত 16 কত জি প্লাস কত 65 সমান হচ্ছে কত 0। ওকে, তাহলে এখন এই এখান থেকে হচ্ছে কি জি এর মান পেয়ে যাব, আর জি এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে হচ্ছে যে কি জি এর মান যেটা যদি পাই, তাহলে হচ্ছে আমরা এফ আর সি এর মানও তো কি সাথে সাথে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ওখান থেকে কি আমরা প্রমাণটা কি, বৃত্তের ইকুয়েশনটা কি পেয়ে যাব। নবদ্বীপ এখন বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। তাহলে এই 16-এর 1 আশা করি বুঝতে পারছেন। এরপরে 17-এর 2 নাম্বারটা আমাদেরকে কি বলছে আমরা এটা একটু খেয়াল করব। 17-এর 2 নাম্বারটা বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y ইকুয়ালস টু 2 y ইকুয়ালস টু 10। তাহলে হচ্ছে এরূপ বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে বলছে, যেটা হচ্ছে যে কি y, এখানে হচ্ছে কত x। তাহলে y ইকুয়ালস টু কত 2, y ইকুয়ালস টু 2 মানে হচ্ছে এটা কি x অক্ষের সমান্তরাল রেখা, তাহলে y ইকুয়ালস টু কত 2। তাহলে এটা হচ্ছে y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু হচ্ছে কত 10। তাহলে এটা হচ্ছে যে কি তাও x অক্ষের কি সমান্তরাল রেখা, y ইকুয়ালস টু কত 10। ওকে, আর বলছে যে কি y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 10 আর x ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু 0 মানে কি y অক্ষ নিজেই। তাহলে এটা এটা আর এটা এই তিনটাকে স্পর্শ করবে এরকম বৃত্ত নির্ণয় করতে বলছে। তাহলে সবাই একটু খেয়াল করেন। তাহলে আমরা যদি বৃত্তটা চিন্তা করি, ধরেন এরকম একটা বৃত্ত হতে পারে, তারপর হচ্ছে যে কি এরকম একটা বৃত্ত হতে পারে। ওকে, এরকম 2টা বৃত্ত হতে পারে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, এটা যদি হয় মূল বিন্দু, ওকে, তাহলে এই ডিসটেন্স হচ্ছে যে কত 2, এই পুরোটা হচ্ছে যে কত 10, তাহলে এটা হবে যে কত 8। তাহলে এটা 8 হওয়া মানে হচ্ছে যে কি, এটা এটা আমি হিন্টসটা বলে দিচ্ছি আপনাদেরকে, দেখেন এটা যদি 8 হয় তার মানে হচ্ছে যে কি বৃত্তের ব্যাস হচ্ছে যে কত 8। তাহলে বৃত্তের ব্যাস যদি 8 হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 4, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 4 হয়, আর বৃত্তটা যেহেতু y অক্ষকে স্পর্শ করতেছে, তাহলে কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ যেটা আছে, কেন্দ্রের ভুজ বৃত্তের ব্যাসার্ধের কি হবে সমান হবে। অর্থাৎ আমি যদি বলি কেন্দ্রের ভুজ হচ্ছে যে কত 4, ঠিক আছে, তাহলে কেন্দ্রের কোটি মনে করেন কত k, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে যে কত 4। ওকে, তাহলে এখন কেন্দ্রের কোটিটা হিসাব করেন সবাই, এখান থেকে এতটুকু হচ্ছে 2, এখান থেকে এতটুকু হচ্ছে 4, তাহলে টোটাল কেন্দ্রের কোটিটা হচ্ছে কত 6। তাহলে কেন্দ্রের কোটি এদিকেও 6 হলে এদিকেও কতটুকু হবে 6 হবে। ওকে, আর বৃত্তের কেন্দ্রের ভুজ এদিকে 4 হলে এদিকেও কতটুকু হবে -4 হবে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে যে কত প্লাস মাইনাস কত 4 কমা কত 6, আর ব্যাসার্ধ হচ্ছে কত 4। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে x প্লাস মাইনাস কত 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস 6 হোল স্কয়ার সমান হচ্ছে কত 4 স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস মাইনাস কত 8x প্লাস কত 16 y স্কয়ার মাইনাস কত 12y প্লাস কত 36 সমান হচ্ছে কত 16। তাহলে 16 16 ক্যান্সেল হয়ে যাবে, আনসার হচ্ছে যে কত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস 8x মাইনাস 12y প্লাস হচ্ছে কত 36 সমান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে যে কি, এই যে দুইটা বৃত্ত পেয়ে গেলেন। ওকে, দুইটা বৃত্ত পেয়ে গেলেন।
তাহলে এখন সবাই একটু বলেন 17-এর 2 নাম্বারটা সবাই বুঝতে পারছেন কিনা, 17-এর 2 নাম্বারটা বুঝতে পারছেন কিনা। আমি হিন্টসটা দিয়ে দিছি, স্টেটমেন্টগুলো আপনারা এই চিত্র দেখে বুঝে লিখবেন, ঠিক আছে স্যার? তাহলে সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, 17-এর 2 নাম্বারটা, 17-এর 2 সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। অর্থাৎ প্রশ্নগুলো পড়ে যে কনসেপ্টগুলো একটু ভালো মতো মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় রাখবেন সবাই। তাহলে সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। ওকে ওকে স্যার, তাহলে যদি বুঝতে পারেন খুবই ইজি ব্যাপারগুলো, চিত্রটা যদি চিন্তা করতে পারেন তাহলে ব্যাপারগুলো খুবই সহজ। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে সবাই একটু খেয়াল করবেন এখন। আচ্ছা, তাহলে এখন সবাই যদি বুঝতে পারেন তাহলে সবাই একটু দেখেন। তো মোটামুটি হচ্ছে সবার এতটুকু হয়ে গেছে কিনা স্যার, লেখা হয়ে গেছে কিনা, নোট ডাউন করে ফেলছেন কিনা আমাকে একটু বলেন স্যার। তাহলে আমরা আজকের ক্লাসের পড়াটা শুরু করব স্যার। আমরা আজকের ক্লাসের পড়াটা শুরু করব। গতদিন হচ্ছে যে আমি আপনাদেরকে মোটামুটি টাইপ 9 পর্যন্ত করতে বলছিলাম। সবার লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলবেন, তাহলে আজকের ক্লাসের পড়াটা আমরা শুরু করব। ওকে, সবার যদি লেখাটা হয়ে যায় তাহলে হচ্ছে সবাই একটু দেখেন। ওকে স্যার, তাহলে সবার যদি লেখাটা হয়ে যায় তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, ধরেন আমি একটা বৃত্ত নিলাম এখানে, সাপোজ আরেকটা বৃত্ত নিলাম হচ্ছে যে এরকম। তাহলে হচ্ছে মনে করেন এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে যে কেটা, তাহলে এটার কেন্দ্র হচ্ছে যে কত, সাপোজ এটার কেন্দ্র আমরা ধরলাম এইচ ও, অথবা এটার কেন্দ্র ধরলাম হচ্ছে যে কত ও, আর এটার কেন্দ্র ধরলাম মনে করেন ও প্রাইম। তাহলে এটার ব্যাসার্ধটা হচ্ছে ধরেন আর1, এটার ব্যাসার্ধ হচ্ছে কত আর2। তাহলে এখন হচ্ছে যে যদি দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে, দুইটা বৃত্ত পরস্পরকে যদি কি বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব ওইটা ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয়। তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে কি বহিঃস্পর্শ করলে, তাহলে বহিঃস্পর্শ করলে আমরা ওখান থেকে কি বলতে পারি, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের যোগফল। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের যোগফল। ওকে, তাহলে এখন আরেকটা বিষয় সবাই একটু খেয়াল করেন, যদি ধরেন এটা একটা বৃত্ত, সাপোজ এরকম, আমি যদি আরেকটা বৃত্ত চিন্তা করি সাপোজ এরকম। ওকে, তাহলে ধরেন এখানে হচ্ছে যে কি বড় বৃত্তটার কেন্দ্র, আর এখানে হচ্ছে যে কি ছোট বৃত্তটার কেন্দ্র। ওকে, তাহলে এখান থেকে এতটুক পর্যন্ত মনে করেন বড় বৃত্তটার ব্যাসার্ধ, এখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে ছোট বৃত্তটার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে যে কত ও, এটা হচ্ছে ও প্রাইম। তাহলে এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের কি বিয়োগফলের সমান। তাহলে যদি অন্তঃস্পর্শ করে, তাহলে যদি কি করে অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শের ক্ষেত্রে হচ্ছে যে কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের কি বিয়োগফল। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান হচ্ছে কি ব্যাসার্ধদ্বয়ের কি বিয়োগফল। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার। তাহলে এই দুইটা কনসেপ্ট সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। তাহলে এই দুইটা কনসেপ্ট সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন স্যার। খুব ইজি দুইটা কনসেপ্ট। তাহলে এখানে হচ্ছে যে কি যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের তাহলে যদি বহিঃস্পর্শ করে তাহলে হচ্ছে কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের যোগফল, আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের কি বিয়োগফল। মহিমা চক্রবর্তী স্যার নমস্কার, বলছেন ইনবক্সটা। ওকে স্যার, আমি চেক করব, সমস্যা নেই স্যার, আসলে আমি একটু খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি। যাই হোক, তাহলে এখন হচ্ছে দেখেন, তাহলে সবাই একটু খেয়াল করেন, আমাকে একটু বলেন স্যার আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন, এই জিনিস দুইটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাসের আমাদের পড়াগুলো একটু শুরু করব। অর্থাৎ আজকে হচ্ছে প্রথমে আমরা 25 নাম্বার, আমাদের 25 নাম্বার যে ম্যাথ, 25 নাম্বার ম্যাথটা দিয়ে আমাদের পড়াটা শুরু করব।
খাতিবউদ্দিন স্যার বলতেছেন আজকে ফার্স্ট পিসিতে আপনার ক্লাস সোজাভাবে দেখছি। ওকে স্যার, সমস্যা নেই। চেষ্টা করছি যাতে জিনিসগুলো একটু ঠিক মতো, কারণ এখানে সেট আপ নিয়ে আসলে একটু কাজ করতে হচ্ছে। যাই হোক, আমি এটা নিয়ে একটু কাজ করছি, যদি সোজাভাবে সবসময় করা যায় আশা করছি এখন থেকে করা যাবে। তাহলে এখন সবাই একটু খেয়াল করবেন স্যার। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে, 25 নম্বর প্রশ্নটাতে আমাদেরকে বললো কি যে 4-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, 4-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, 4-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তাহলে আমাদেরকে এখানে কি বলতেছে যে x² + y² সমান 4। কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x² + y² সমান 4 বৃত্তকে বহিস্থভাবে 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির সমীকরণ কত? তাহলে সবাই একটু খেয়াল করেন, একটা বৃত্তের কেন্দ্র 4-3 এবং ওই বৃত্তটা এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে আমরা কি জানি, যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র জানা থাকে, আমি যদি কোনোভাবে ব্যাসার্ধটা বের করতে পারি, তাহলে বৃত্তের ইকুয়েশন তো h/k/r ওই সূত্রটা দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে এরপর একটা বিষয় খেয়াল করবেন স্যার সবাই, তাহলে আমাদের নির্ণয় বৃত্তের কেন্দ্র দিছে, আবার নির্ণয় বৃত্তটা এই বৃত্তটাকে কি বহিস্থভাবে স্পর্শ করে, আবার এটা হচ্ছে একটা মূল বিন্দু কেন্দ্রগামী বৃত্ত, মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা, ঠিক আছে? কারণ x² + y² সমান 2² এটা হচ্ছে একটা মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে কত? 0 0, ব্যাসার্ধ হচ্ছে কত? 2। তাহলে এখন আসেন, নির্ণয় বৃত্ত যদি এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিসের সমান হবে? ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হবে। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারতেছি, তাহলে এখান থেকে আচ্ছা, তাহলে সবাই একটু দেখেন, প্রদত্ত বৃত্ত x² + y² সমান 4। তাহলে আমরা এখান থেকে কত লিখতে পারি? x - 0² y - 0² সমান 2²। তাহলে সুতরাং বৃত্তের কেন্দ্র 0 0 ও ব্যাসার্ধ সমান 2 একক। আচ্ছা, তাহলে এখন নির্ণেয় বৃত্তের কেন্দ্র 4-3 ধরি বৃত্তটির ব্যাসার্ধ r একক। তাহলে এখন বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হবে। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে এখান থেকে আমাদেরকে কি বললো? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হবে। অর্থাৎ তাহলে এই কেন্দ্র থেকে এই দুটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? 4 - 0² + 3 - 0² সমান r প্লাস কত? 2। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? উভয় পক্ষকে যদি রুট করে ফেলি, তাহলে 16 + 9 সমান r + 2²। তাহলে r² + 4r + 4 সমান 25। দ্যাট মিন্স আমরা তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে? r² + 4r - 21 সমান হচ্ছে কত? 0। তাহলে আলটিমেটলি কত হবে এখান থেকে? 21। তাহলে হচ্ছে যে 3 × 7 = 21। তাহলে r² + 7r - 3r - কত? 21 সমান হচ্ছে কত? 0। ওকে, তাহলে আলটিমেটলি r কমন নিলে r প্লাস কত? 7
-3 কমন নিলে r প্লাস 7, তাহলে r প্লাস 7 আরটা হচ্ছে কত r মাইনাস কত 3, তাহলে হয় r প্লাস 7 সমান 0, r ইকুয়ালস টু কত -7, অথবা r মাইনাস 3 সমান 0, r ইকুয়ালস টু কত 3। তাহলে r এর মান আসছে কত দুইটা, তার মানে হচ্ছে যে কি আপনারা এর পরের অংশটা, তাহলে এর পরের অংশটা সবাই একটু করে ফেলেন স্যার, এর পরের অংশটা সবাই একটু করে ফেলেন স্যার। তাহলে সবাই কেন্দ্র পেয়ে গেছেন, ব্যাসার্ধ পেয়ে গেছেন, তাহলে হচ্ছে যে এখন বৃত্তের ইকুয়েশনটা খুব ইজিলি বের করে ফেলতে পারবেন। কেন্দ্র পেয়ে গেছেন, ব্যাসার্ধ পেয়ে গেছেন, তাহলে এখন হচ্ছে যে কি বৃত্তের ইকুয়েশনটা কি বের করে ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন স্যার। তো এটা এটা হচ্ছে যে কি আমাদের এর পরের অংশটা তো সবাই করতে পারবেন। ব্যাসার্ধের মান তো ঋণাত্মক আসবে না, তাহলে আর মান 3 দিয়ে আমরা কি সরাসরি করতে পারবো। ওকে, তো আবার কেউ যদি চান তাহলে হচ্ছে কত আর প্লাস 2 সমান, এখানে হচ্ছে কত রুট ওভার কত 4 স্কয়ার প্লাস কত 3 স্কয়ার, তাহলে আর প্লাস 2 সমান হচ্ছে যে কত রুট ওভার কত 25, তার মানে হচ্ছে কত 5, তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে কত 3। এই কাজটাও কি করতে পারেন, ঠিক আছে, অর্থাৎ বর্গ করেও করতে পারেন, আবার বর্গ না করেও করতে পারেন, বর্গ করেও করতে পারেন, বর্গ না করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বর্গ করেও করা যায়, বর্গ না করেও করা যায়। তাহলে হচ্ছে যদি বর্গ করে করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত আর সমান -7 যেটা আছে, তাহলে হচ্ছে এটা কি গ্রহণযোগ্য নয়, কারণ ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। তো বর্গ না করেও করতে পারেন, তখন হচ্ছে কি দুই একটা লাইন কম লিখতে হবে। ওকে, তাহলে এরপর হচ্ছে যে কি ব্যাসার্ধ 3 আর কেন্দ্র হচ্ছে 4 3, তাহলে বৃত্তের সমীকরণ কি ওখান থেকে পেয়ে যাবেন, তাহলে বৃত্তের সমীকরণ ওখান থেকে কি পেয়ে যাবেন। ওকে স্যার, তাহলে যে কোনো ভাবে করতে পারেন, বর্গ না করেও করা যাচ্ছে, আবার হচ্ছে যে কি বর্গ করেও করা যাচ্ছে। ঠিক আছে স্যার। দোলনকান্তি ভট্টাচার্য স্যার বলছেন স্যার এখানে বর্গ কেন করলাম, যেটা বললাম স্যার বর্গ করেও করতে পারবেন, বর্গ না করেও করতে পারবেন, কোনো সমস্যা নাই, যেভাবেই করেন রেজাল্টটা সেম আসবে। ওকে, কোনো অসুবিধা নেই স্যার। তাহলে এখন আসেন এরপরে হচ্ছে যে কি আপনাদের ব্যাসার্ধ এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে। তাহলে হচ্ছে সুতরাং 4 3 কেন্দ্র ও 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তাহলে x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার সমান 3 স্কয়ার, তাহলে এখান থেকে কি বৃত্তের ইকুয়েশনটা কি পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, তাহলে এখান থেকে হচ্ছে যে কি আমরা বৃত্তের ইকুয়েশনটা কি পেয়ে যাব। তাহলে সবার লেখাটা শেষ হলো, আমাকে একটু বলবেন। তাহলে সবার লেখাটা শেষ হলো, আমাকে একটু বলবেন। তাহলে নেক্সট হচ্ছে আমরা 26 নাম্বার ম্যাথে যাব। নেক্সট হচ্ছে আমরা 26 নাম্বার ম্যাথে যাব। লেখাটা শেষ হলো, আমাকে একটু বলবেন। তাহলে লেখাটা শেষ হলো স্যার, আমাকে একটু বলবেন স্যার। তাহলে এরপর হচ্ছে আমরা 26 নাম্বার ম্যাথে যাব। ওকে, আশা করি লেখা শেষ। তাহলে হচ্ছে সবাই একটু খেয়াল করেন, আমরা তাহলে এখন দেখেন এরপরে 26 নাম্বার ম্যাথটা কি বলছে আমাদেরকে। 26 বলছে কি এরূপ
এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 3, 4 এবং যা x² + y² = 9 বৃত্তকে স্পর্শ করে। তাহলে এখানে কি বলছে, এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত 3, 4 এবং যা x² + y² = 9 বৃত্তকে কি করে স্যার, স্পর্শ করে। তাহলে এই বিষয়টা আমাদেরকে কি বলতেছে দেখেন, দুইটা বৃত্তের ইকুয়েশন। তাহলে এটা কোথা থেকে আসতেছে, এই যে এই ওয়ার্ডটা থেকে আসতেছে, দুইটা বৃত্তের ইকুয়েশন কেমনে আসতেছে এটা চিন্তা করেন, একটা বহিঃস্পর্শের ক্ষেত্রে একটা অন্তঃস্পর্শের ক্ষেত্রে। তাহলে কি করতে হবে আমাদের হচ্ছে কি, গত অঙ্কটা যেটা করছিলাম ওটা হচ্ছে কি বহিঃস্পর্শের জন্য করছিলাম। তাহলে বহিঃস্পর্শের ক্ষেত্রে কি একবার ব্যাসার্ধ বের করবেন, তাহলে ওখান থেকে একটা বৃত্তের ইকুয়েশন পাবেন। ঠিক সেম কাজ করতে হবে কি আবার অন্তঃস্পর্শকের ক্ষেত্রে। তাহলে অন্তঃস্পর্শকের ক্ষেত্রে কি হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের কি বিয়োগফলের কি সমান। তাহলে ওখান থেকে আপনারা হচ্ছে যে কি আরেকটা ব্যাসার্ধের কি মান পাবেন, তাহলে সেক্ষেত্রে আরেকটা বৃত্তের ইকুয়েশন পাবেন। তাহলে এখন হচ্ছে যে কি আমাদের প্রদত্ত বৃত্ত, তাহলে খেয়াল করেন প্রদত্ত বৃত্ত x² + y² সমান হচ্ছে কত 9। তাহলে সুতরাং বৃত্তের কেন্দ্র আমরা এখান থেকে কত লিখতে পারি, x - 0² আপনারা নিচের লাইনে লিখবেন, এটা এখানে লিখবেন সমান কত 3²। তাহলে সুতরাং বৃত্তের কেন্দ্র 0, 0 ও ব্যাসার্ধ 3 একক। তাহলে নির্ণেয় বৃত্তের কেন্দ্র 3, 4। তাহলে এখন হচ্ছে যে বহিঃস্পর্শের ক্ষেত্রে ওকে। তাহলে যদি ধরি নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ R1, তাহলে বহিঃস্পর্শের ক্ষেত্রে তাহলে আমরা কত লিখতে পারি, তাহলে সুতরাং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 3 - 0² 4 - 0² সমান হচ্ছে কত R1 প্লাস হচ্ছে কত 3। তাহলে এখানে হচ্ছে যে কি আমরা এখান থেকে আমরা কি পাবো, R1 এর একটা কি পাবো ভ্যালু পাবো। তাহলে R1 এর ভ্যালু পেলে কেন্দ্র আর R1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ বের করব। দেন হচ্ছে যে আমরা হচ্ছে যে কি অন্তঃস্পর্শের ক্ষেত্রে, তাহলে অন্তঃস্পর্শের ক্ষেত্রে হচ্ছে যে কি ধরি নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ R2 একক। তাহলে সুতরাং এক্ষেত্রে আমরা কত লিখতে পারবো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের কি বিয়োগফলের সমান। তাহলে এখান থেকে কি আমরা কি পাচ্ছি, এখান থেকে হচ্ছে যে কি R2 পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে যদি R2 পাই তাহলে এক্ষেত্রে হচ্ছে যে কি আমরা এখান থেকে R2 এবং এই কেন্দ্র বিশিষ্ট কি বৃত্তের সমীকরণ কি নির্ণয় করব। তাহলে এটা থেকে একটা ইকুয়েশন পাবো, এটা থেকে একটা ইকুয়েশন পাবো, অর্থাৎ এখান থেকে R1 বের করার পরে তাহলে সুতরাং 3, 4 কেন্দ্র এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ লিখে ফেলবো। তারপর অন্তঃস্পর্শের ক্ষেত্রে লিখবো, তারপর এখান থেকে R2 পাওয়ার পর 3, 4 কেন্দ্র এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ লিখে ফেলবো। তাহলে এরূপ দুইটা বৃত্তের সমীকরণ আমরা কি পেয়ে গেলাম। তাহলে সবাই পুরো অঙ্কটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন, সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, সবাই করতে পারবেন কিনা আমাকে একটু বলবেন স্যার, সবাই করতে পারবেন কিনা আমাকে একটু বলবেন। সবাই আমাকে একটু বলেন স্যার বিষয়টা বুঝতে পারছেন কিনা এবং সবাই করতে পারবেন কিনা আমাকে একটু জানান, সবাই করতে পারবেন কিনা আমাকে একটু জানান, সবাই করতে পারবেন কিনা আমাকে একটু জানাবেন স্যার। সবাই আমাকে একটু বলেন পুরো ম্যাথটা স্যার বুঝতে পারছেন কিনা এবং করতে পারবেন কিনা আমাকে একটু জানান। তাহলে আমরা এর পরের অঙ্কে যাব, আমরা 27 নম্বর অঙ্কে যাব এরপর।
ওকে স্যার, ভেরি গুড, আশা করি পারবেন সবাই। তাহলে হচ্ছে সবাই আমি যেভাবে যেভাবে বলছি ওভাবে করে নোটটা করবেন, ঠিক আছে স্যার? যেভাবে যেভাবে বলছি ওভাবে করে নোটটা করবেন সবাই। আরেকবার বলবো, ওকে স্যার। যাই, মালিকা এখানে বলছে কি আমাদের হচ্ছে যে কি দুইটা বৃত্তের ইকুয়েশন বের করতে বলছে না? তাহলে একটা হচ্ছে যে বহিঃস্পর্শের ক্ষেত্রে, আর একটা হচ্ছে অন্তঃস্পর্শের ক্ষেত্রে। তাহলে কি করবেন, বহিঃস্পর্শের ক্ষেত্রে হচ্ছে যে কি বহিঃস্পর্শের ক্ষেত্রে এই কন্ডিশনটা ইউজ করে এখান থেকে ব্যাসার্ধটা বের করবেন। কেন্দ্র তো 3/4 তো বলে দিছে প্রশ্নে, তাহলে কেন্দ্র 3/4 আর ব্যাসার্ধ R1। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। ওই সূত্রটা দিয়ে করবেন। এইচ কে হচ্ছে 3/4 আর R1 হচ্ছে যে কি ব্যাসার্ধের মানটা। এরপর একইভাবে হচ্ছে যে অন্তঃস্পর্শের ক্ষেত্রে আরেকটা ব্যাসার্ধ পাবেন R2। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি কেন্দ্র 3/4 আর ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে এখান থেকে একটা বৃত্তের ইকুয়েশন বের করবেন, এই জিনিসটাই বলছি। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, যদি এতটুকু পর্যন্ত হয় তাহলে এটা গেল কি আমাদের 26 নাম্বার ম্যাথটা। এরপর হচ্ছে আমরা 27 নাম্বার ম্যাথটার দিকে একটু দেখবো। তাহলে আমাদের 27 নাম্বার ম্যাথটা কি বলছে, সবাই একটু খেয়াল করেন। 27 নাম্বার ম্যাথটাতে আমাদেরকে বলছে কি যে এটা হচ্ছে একদম আচ্ছা, দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 সমান 0 ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 বৃত্তদ্বয় পরস্পরকে -9/5 -12/5 বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে। দেখাও যে এত এবং এত বৃত্তদ্বয় পরস্পরকে এত বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে। অন্তঃস্পর্শের ক্ষেত্রে অপূর্ব সরকার বলছেন স্যার অন্তঃস্পর্শের ক্ষেত্রে R2টাকে কি বড় ধরে নিব? ওইটা কোনো ব্যাপার না, আপনি বড় ছোট যাই ধরেন, একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাসার্ধটা পজিটিভ থাকতে হবে। যদি ব্যাসার্ধটা নেগেটিভ আসে তাহলে বলবেন যে আপনি তখন বুঝবেন যে কি আপনি উল্টা ধরছেন। ওকে, অর্থাৎ R2টা তখন হচ্ছে কি বড় হওয়ার কথা ছিল। ঠিক আছে, আমার মোট কথা হচ্ছে যে ব্যাসার্ধটা পজিটিভ আসতে হবে। ব্যাসার্ধ যদি নেগেটিভ আসে ওখানে লিখে দিবেন যে কি যা গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে ব্যাসার্ধের মান। অথবা আরেকটা কাজ করতে পারেন, যদি দেখেন যে কি R2 এর মানটা যদি ধরেন এরকম আসতেছে তাহলে একটা পরম মান দিয়ে দিতে পারতেছেন, তাহলে এটা হচ্ছে কত 3, কারণ ব্যাসার্ধটা হচ্ছে কি নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে স্যার, অর্থাৎ ব্যাসার্ধটা পজিটিভ রাখতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করেন এই প্রশ্নটা কি বলছে। দেখাও যে এত এবং এত বৃত্তদ্বয় পরস্পরকে এত বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে একটা কথা হচ্ছে যে কি বহিস্থভাবে, একটা কথা হচ্ছে কি স্পর্শ করবে। তাহলে এখন আসেন, যদি এই দুইটা বৃত্ত পরস্পরকে, প্রথম কথা হচ্ছে যে এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করতেছে কিনা দেখতে হবে। যদি বহিস্থভাবে স্পর্শ করে এরপরে প্রমাণ করতে হবে যে এই বিন্দুটাই বহিস্থভাবে স্পর্শ করতেছে। অর্থাৎ আমি যদি চিত্রটা আঁকি, যে ধরেন চিত্রটা যদি আঁকি, এই বিন্দুটা হচ্ছে যে কোনটা, এই বিন্দুটা, অর্থাৎ এই পয়েন্টটাতে বহিস্থভাবে স্পর্শ করছে, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। এটা বহিস্থভাবে কি স্পর্শ করছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, এখান থেকে আমরা কি বলতে পারতেছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারতেছি, তাহলে সবাই একটু খেয়াল করেন, সবাই একটু দেখেন, এত বৃত্তদ্বয় পরস্পরকে এত বিন্দুতে, তাহলে হচ্ছে প্রদত্ত বৃত্তদ্বয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 সমান হচ্ছে কত 0, আরটা হচ্ছে যে কত ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9। তাহলে সুতরাং এক নং বৃত্তের কেন্দ্র, তাহলে এক নং বৃত্তের কেন্দ্র কত মাইনাস এক্স এর সহগ বাই 2 মাইনাস ওয়াই সহগ বাই 2। তাহলে এটা সমান হচ্ছে কত -3, সরি এটা 2 হবে, -3 মাইনাস কত 4। আচ্ছা, এবং ব্যাসার্ধ তাহলে এটা হচ্ছে যে কি মাইনাস জি এর মান, তাহলে এটা মাইনাস জি এর মান, তাহলে জি এর মান হচ্ছে কত 3, এফ এর মান হচ্ছে কত 4, মাইনাস হচ্ছে কত সি।
তার মানে হচ্ছে যে কত এত একক। ওকে, তাহলে হচ্ছে যে কত 9 প্লাস 16 মাইনাস 21 একক, তার মানে রুট ওভার কত 4 সমান হচ্ছে কত 2 একক। ওকে, আবার 2 নং বৃত্তের 2 নং বৃত্তের 2 নং বৃত্তের আমরা এখান থেকে যদি বলতে পারি 2 নং বৃত্তের 2 নং বৃত্তের কেন্দ্র 0 0 ও ব্যাসার্ধ 3 একক। তাহলে এখন আমাদেরকে হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করে এটা একটা প্রমাণ করতে হবে। ফার্স্টের প্রমাণ হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করে, দেন হচ্ছে যে এত বিন্দুতে স্পর্শ করে সেটা। তাহলে বহিস্থভাবে স্পর্শ করে কিনা এখন দেখি। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান 0 প্লাস 3 হোল স্কয়ার 0 প্লাস 4 হোল স্কয়ার, এত একক। আর এখান থেকে তাহলে আমরা কত পাচ্ছি 9 প্লাস কত 16, তার মানে হচ্ছে যে কত রুট ওভার 25, দ্যাট মিন্স হচ্ছে কত 5 একক। আর এরপর আমরা কি বলতে পারতেছি, এবং ব্যাসার্ধদ্বয়ের যোগফল সমান, তাহলে একটা ব্যাসার্ধ হচ্ছে কত 2, একটা ব্যাসার্ধ হচ্ছে কত 3, 2 প্লাস 3 একক, দ্যাট মিন্স কত 5 একক। তাহলে যেহেতু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর ব্যাসার্ধদ্বয়ের যোগফল কি সমান, যেহেতু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের কি যোগফল। তাহলে সুতরাং বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, তাহলে হচ্ছে যে কি বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে একটা অংশ কি আমরা করলাম, তাহলে হচ্ছে কি বৃত্তদ্বয় পরস্পরকে কিভাবে স্পর্শ করে, বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, তাহলে এরপর হচ্ছে যে বহিস্থভাবে স্পর্শ করে, এখন এই বিন্দুটাতেই স্পর্শ করে কিনা সেটা প্রমাণ করতে হবে। তাহলে বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে কি কাজটা হয়ে গেল, এখন এই বিন্দুতেই কি স্পর্শ করতেছে কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের হচ্ছে যে কি, যদি আমরা এটা চিন্তা করি, দ্যাট মিন্স হচ্ছে যে কি, অর্থাৎ যদি এই বিন্দুটাতে স্পর্শ করতে হয় তাহলে এই বিন্দুটা কি দুইটা বৃত্তের উপরে অবস্থিত হবে, এই বিন্দুটা কি হবে দুইটা বৃত্তের উপরে কি অবস্থিত হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারতেছি, সেটা হচ্ছে যে কি, তাহলে আমরা যে কাজটা করতে পারবো এটা হচ্ছে যে কি, যে এই বিন্দুটার স্থানাঙ্কটাকে আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে কি আমরা প্রতিস্থাপন মেথডও বের করতে পারতেছি। অর্থাৎ হচ্ছে যে এই দুটাকে সলভ করে এই পয়েন্টটা পাচ্ছি কিনা সেটা দেখতে হবে। যদি এই দুটাকে সলভ করে যদি আমরা কি এই পয়েন্টটা পাই, তার মানে আমরা কি বলতে পারবো যে এই বৃত্ত দুইটা এই বিন্দুতেই কি স্পর্শ করতেছে। ঠিক আছে স্যার, এই বৃত্ত দুইটা কি এই বিন্দুতে কি করতেছে স্যার, স্পর্শ করতেছে। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। তাহলে আমি যে কথাটা বলছি আশা করি সেই জিনিসটা আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে এটা কি বললাম স্যার, যে এই দুইটা বৃত্তের ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, তাহলে হচ্ছে কি সলভ করার পরে যদি সলভ করা মানে হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা আর কি, অর্থাৎ এখান থেকে x এর একটা মান বের করা, তারপর হচ্ছে x এর মানটা এখানে একটা জায়গায় বসা দেওয়া, যাই হোক। তো ওখান থেকে হচ্ছে যে কি আমরা চাইলে এটা করতে পারি, অথবা আরেকটা কাজ করা যায়, এই দুটো ইকুয়েশনকে যদি আপনারা সমাধান করতে যান তাহলে একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে কি একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন কি বাদ দিয়ে দিলে, যেমন হচ্ছে ধরেন সমাধানটা এভাবে করা যায়, যে ধরেন x² প্লাস y² 6x প্লাস 8y প্লাস কত 21 সমান হচ্ছে কত 0, আরটা হচ্ছে যে x² প্লাস y² মাইনাস 9 ইকুয়ালস টু কত 0। যদি আমি একটা থেকে যদি একটা বিয়োগ করে দিই, তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি মাইনাস এটা কত প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স x² চলে যাবে, y² চলে যাবে, তাহলে হচ্ছে কত 6x প্লাস 8y, এরপর হচ্ছে যে কত তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে প্লাস হচ্ছে কত 30। ওকে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে কি, এখান থেকে আমরা 6x সমান কত মাইনাস 8y প্লাস কত 30 করতে পারতেছি, আর x ইকুয়ালস টু হচ্ছে কত মাইনাস 8y প্লাস 30 ডিভাইডেড বাই কত 6, এটা করা যাচ্ছে। তাহলে হচ্ছে যে কি, তাহলে x এর ওই মানটা আমরা এখানে যদি বসাই দিই y এর মান পেয়ে যাব। তাহলে ওখান থেকে কি আমরা বিন্দুর স্থানাঙ্ক যদি এটা পাই, তাহলে আমরা বলতে পারবো যে কি অ্যাকচুয়ালি এই বিন্দুটাতেই কি বহিস্থভাবে কি স্পর্শ করছে। ওকে, আবার একটা জিনিস সবাই একটু খেয়াল করেন, আমাকে এতটুকু বলেন যে
এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা যে আমার এই দুটাকে যদি সমাধান করা লাগে, এটা একটা খুব সহজ ওয়ে, সেটা হচ্ছে যে কি এভাবে করে একটা একটা বিয়োগ করে দিলে আমরা হচ্ছে যে এখান থেকে এক্স এর একটা ভ্যালু পাবো ওয়াই দিয়ে, ওই ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে ওয়াই এর একটা সংখ্যা দিয়ে মান পাবো, দেন হচ্ছে যে কি আমরা এক্স আর ওয়াই এর যে মানগুলো পাচ্ছি ওই মানগুলো এটা হচ্ছে কিনা যদি দেখি, যদি এটা হয় তাহলে আমরা কি বলতে পারবো যে বৃত্ত দুইটা এই বিন্দুটাতেই কি বহিস্থভাবে কি স্পর্শ করছে, কারণ সমাধান করার পরে আসলে কি ওই ছেদ বিন্দু স্পর্শ বিন্দুটাই তো পাওয়া যাবে। ওকে, তাহলে সবাই বিষয়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, সবাই বিষয়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন, সবাই বিষয়টা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন স্যার। ঠিক আছে, এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে এভাবেও চিন্তা করা যায়, আমি যদি এই বিন্দুটার স্থানাঙ্ক যদি এটাতে বসাই, বাম পক্ষে বসাই, যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আসে, তার মানে আমি কি বলতে পারবো এই বিন্দুটাই বৃত্তের উপর আছে। আবার এই বিন্দুটার স্থানাঙ্ক যদি এটাতেও বসাই, যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আসে, তাহলে আমরা বলতে পারবো কি এই বিন্দুটা এটা তো আছে, তার মানে এই বিন্দুটাই দোনোটাতেই আছে, মানে কি আসলে দোনোটা বৃত্ত এই বিন্দু থেকে স্পর্শ করছে, এটাও বলা যাবে। এই জিনিসটাও কি করতে পারবেন, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটাও কি করা যায়। ওকে, তো আবার আরেকটা বিষয় আপনারা চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে দেখেন যদি দুইটা বৃত্ত এরকম দেয়া থাকে, তাহলে একটা বিষয় খেয়াল করেন তো স্যার, এই বিন্দুটা হচ্ছে কি ওদের স্পর্শ বিন্দু, তাহলে আমি স্পর্শ বিন্দু দিয়ে যদি একটা রেখা টানি, তাহলে এটা হচ্ছে কি ওদের সাধারণ স্পর্শক। স্পর্শ বিন্দু দিয়ে যদি একটা রেখা টানি, এটাকে আমরা কি বলবো সাধারণ স্পর্শক বলবো। এটাকে আমরা কি বলবো সাধারণ স্পর্শক বলা যায়, বলা যায়, কারণ হচ্ছে স্পর্শ বিন্দুটা দিয়ে হচ্ছে হচ্ছে যে কি এরকম বহিস্থভাবে স্পর্শ করছে, তাহলে হচ্ছে যে কি এভাবে স্পর্শ আঁকছি, তাহলে দুইটা বৃত্তের জন্য সেটা কমন একটা কি স্পর্শক। ওকে, ট্যানজেন্ট। তো এখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি দেখেন এই বিন্দুটার এই বিন্দুটা দিয়ে যে রেখাটা টানতেছি, তাহলে এটা হচ্ছে কোন রেখাটা, আসলে এই রেখাটা না? সবাই আমাকে একটু বলেন, এই বিন্দুটা দিয়ে যে রেখাটা টানলাম এটা হচ্ছে কোন রেখাটা? এই রেখাটা। কারণ এটা কোত্থেকে পাইছি? এই বিন্দুটার স্থানাঙ্ক বের করার সময় তো পাইছি এটা। তাহলে একটা জিনিস মনে রাখবেন, দুইটা বৃত্তের ইকুয়েশন যদি দেয়া থাকে, একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্ত বাদ দিলে একটা সরল রেখা পাওয়া যায়। ওই সরল রেখাটা হচ্ছে যে কি ওদের সাধারণ স্পর্শকের সমীকরণ। ওই সমীকরণটা হচ্ছে যে কিসের? তাদের সাধারণ স্পর্শকের কি সমীকরণ। তাহলে কি বললাম দেখেন, আমি এখান থেকে স্যার কয়েকটা বিষয় বলে দিছি আপনাদেরকে। দেখেন যেমন হচ্ছে যে খেয়াল করেন, আমি প্রথম থেকে বলতেছি, অঙ্কের মধ্যে টপিক বলতেছি, আবার অঙ্কের বাইরে একটা টপিক বলছি সেটাও বলতেছি। দেখেন সবার প্রথম হচ্ছে যে কি এতটুকু পর্যন্ত আমরা সবাই কি করছি, এটা আমরা সবাই পারবো। ওকে, তো প্রথম কথা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করে করলাম। এখন হচ্ছে যে এই বিন্দুতে স্পর্শ করে কিনা সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে কিভাবে করতে পারি দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা এই দুটাই কোয়েশনকে সলভ করে করতে পারি। দুইটা ইকুয়েশনকে সলভ করলে যে এক্স আর ওয়াই এর মান পাবো, ওইটা যদি এটা হয়, এক্স আর ওয়াই এর মান যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারবো যে কি এই দুইটা বৃত্ত এই বিন্দুতে কি করতেছে, স্পর্শ করতেছে। গেল, একটা দেখানো হলো, হয়ে গেল। আবার আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক এই দুইটা বৃত্তের উপর যদি বসাই দিই এক্স ওয়াই এর জায়গায়, যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আসে, তাহলে সঞ্চার পথের কনসেপ্ট থেকে কি জানি যে এই বিন্দুটা এই দুইটা বৃত্তের উপরে আছে, তার মানে অবশ্যই কি এই বিন্দুটা এই দুইটা বৃত্ত এই বিন্দুতে কি স্পর্শ করতেছে। গেল, তাহলে দুই ভাবে হচ্ছে যে কি আমি এই বিন্দুতে স্পর্শ করে এটা প্রমাণ করতে পারবো দুই ভাবে। এগুলো হচ্ছে অঙ্কের ভিতরের কথা। ওকে, দেন অঙ্কের বাইরের একটা কথা, সেটা হচ্ছে যদি এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণটা কি হবে সেটা যদি বলে, তাহলে আপনারা কি করবেন দেখেন, একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটাকে মাইনাস করে দেবেন। দেখবেন একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটাকে মাইনাস করলে একটা সরল রেখার কি ইকুয়েশন পাচ্ছেন। ওই যে সরল রেখার ইকুয়েশনটা পাবেন সেটাই হচ্ছে যে কি ওদের সাধারণ স্পর্শকের কি সমীকরণ। তাহলে এই জিনিসটা মনে থাকবে কিনা সবাই আমাকে একটু বলেন। তাহলে যা যা বললাম স্যার সবকিছু একটু সবার মনে থাকবে কিনা আমাকে একটু বলেন। যে দুইটা বৃত্তের যদি সাধারণ স্পর্শক বের করতে বলে, যে ধরেন দুইটা বৃত্ত, সাপোজ মনে করেন একটা হচ্ছে S1 x1 স্কয়ার y1 সাপোজ ধরেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস কত c1। ওকে, এটা হচ্ছে S1, আর এটা হচ্ছে S2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস হচ্ছে কত c2। যদি আমাদেরকে বলে এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ কত, তাহলে আমরা কি করব, শুধুমাত্র এই ইকুয়েশনটা ইউজ করব। একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্ত মাইনাস করে দিলেই সরল রেখাটার ইকুয়েশন চলে আসবে। তাহলে সবাই আমাকে একটু বলেন এই জিনিসটা সবার মাথায় থাকবে কিনা, যে দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক বলতে যে জিনিসটা বোঝাচ্ছে ওই স্পর্শবিন্দু, সাধারণ যে স্পর্শবিন্দু, এই স্পর্শবিন্দু দিয়ে যেটা চলে যাচ্ছে। ওকে, স্পর্শবিন্দু দিয়ে যেটা চলে যাচ্ছে ওইটার সমীকরণ যদি বের করতে বলে, তাহলে আমরা কি করব, একটা থেকে একটা কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে আমরা সরল রেখার ইকুয়েশন পেয়ে যাব। ওই যে সরল রেখার ইকুয়েশন পাচ্ছি ওইটাই হচ্ছে যে কি আসলে
স্পর্শকটার কি সমীকরণ। তাহলে সবার মনে থাকবে কিনা আমাকে একটু বলেন, সবার মনে থাকবে কিনা আমাকে একটু বলেন। তাহলে এটা হচ্ছে যে কি সাধারণ স্পর্শক। তাহলে এটা হচ্ছে যে কি সাধারণ স্পর্শক বের করার ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা ইউজ করব। দুইটা বৃত্তের সমীকরণ দেয়া থাকলে আমরা এই কনসেপ্টটা কি করব, ইউজ করব। তাহলে সবাই আমাকে একটু বলেন টোটাল কনসেপ্টটা সবাই বুঝতে পারছেন কিনা। তাহলে আশা করি আমি সবাইকে বুঝাতে পারছি কনসেপ্টটা। আর অঙ্কটা তো সবাই কমপ্লিট করে ফেলবেন। সেটা হচ্ছে অঙ্কটা দুইভাবে করতে পারবেন বলছি, যে কোনো একভাবে করবেন। একটা হচ্ছে যে এই দুইটা ইকুয়েশনকে কি সলভ করে এক্স ওয়াই এর মান বের করে দেখবেন যে এই দুইটা আসতেছে কিনা এক্স ওয়াই এর মান। আরেকটা ভাবে করতে পারবেন, এই বিন্দুর স্থানাঙ্ক এটাতে আর এটাতে বসায় দেখতে পারেন, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলে তাও হবে। ওকে, তাহলে হচ্ছে যে কি সবাই আমাকে একটু বলেন। আর এরপর হচ্ছে আমি সাধারণ স্পর্শক বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম। সো সবাই করতে পারবেন কিনা আমাকে একটু জানাবেন, সবাই করতে পারবেন কিনা আমাকে একটু জানাবেন স্যার, সবাই করতে পারবেন কিনা আমাকে একটু জানাবেন। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার। এরপর আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, বৃত্তের পোলার সমীকরণ বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। বৃত্তের পোলার সমীকরণ বিষয়টা নিয়ে আমরা একটু কি করব স্যার, আলোচনা করব। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। স্পর্শকের কনসেপ্টটা যেমন কিছুই না, দেখেন বিষয়টা খেয়াল করেন। এটা হচ্ছে যে ধরেন দুইটা বৃত্ত, ওকে, দুইটা বৃত্ত এই বিন্দুতে স্পর্শ করছে, এই বিন্দুতে। তাহলে এই বিন্দু দিয়ে যদি আমি একটা স্পর্শক আঁকি, তাহলে এটা হচ্ছে কি আমাদের যেটা সাধারণ স্পর্শক। তাহলে আমাদের মনে করেন এই বৃত্তটার ইকুয়েশন হচ্ছে যে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আর এটার ইকুয়েশন মনে করেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়ালস টু কত, 0। তাহলে আমরা যদি ধরেন এটাকে s1 বলি আর এটাকে s2 বলি, তাহলে যদি স্পর্শকটা সমীকরণ বের করতে বলে, তাহলে আমরা যে কনসেপ্টটা ইউজ করব সেটা হচ্ছে যে কত, s1 মাইনাস s2 সমান কত, 0। এই কনসেপ্টটা ইউজ করব আমরা, s1 মাইনাস s2 সমান কত, 0, এই কনসেপ্টটা ইউজ করব। ওকে, তাহলে এখন আসেন আমরা হচ্ছে যে কি বৃত্তের পোলার সমীকরণ অর্থাৎ পোলার ইকুয়েশন অফ এ সার্কেল, আমরা বৃত্তের পোলার সমীকরণ জিনিসটা দিয়ে আমরা কি বুঝাই। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, পোলার সমীকরণ হচ্ছে যে কি কার্তেসীয় সমীকরণ এক্স ওয়াই দিয়ে হতো, আর পোলার সমীকরণ হতো কত, আর থিটা দিয়ে। যেটা এটা হচ্ছে যে কি ব্যাসার্ধ ভেক্টর, আর এটা হচ্ছে যে কি ভেক্টর কোণ, আমরা যেটাই বলি। তো এখন সবাই একটু খেয়াল করেন, যদি এভাবে চিন্তা করি যে ধরেন এই বিন্দুটা পি, পি অফ কত, এক্স ওয়াই, এটা হচ্ছে যে কি পোলার কার্তেসীয় স্থানাঙ্ক, আর এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর এটা হচ্ছে যে কি ভেক্টর কোণ। ওকে, তাহলে একদম জেনুইন কনসেপ্ট হচ্ছে যে এখানে। এখন আসেন এই কনসেপ্টটাকে আমরা বৃত্তের উপর ফেলবো। তাহলে আমরা এখান থেকে একটা কনসেপ্ট জানি, এক্স ইকুয়ালস টু কত, আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে যে কত, আর সাইন থিটা। এই এই দুইটা জিনিস আমরা একটু মাথায় রাখবো। এগুলো আমি সরল রেখার সময় পড়াইছিলাম আপনাদেরকে, এগুলো আমি আপনাদেরকে সরল রেখার সময়ও পড়াইছিলাম। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। তো এখান থেকে আমরা বৃত্তের ক্ষেত্রে আমরা কিভাবে কনভার্সনে যাচ্ছি সবাই একটু দেখেন। তাহলে পোলার সমীকরণ দেখেন, খুব সহজভাবে জিনিসটা বোঝার ট্রাই করবেন। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, এখানে আমরা কিভাবে করে পড়তে পারবো বিষয়টা দেখেন। সাপোজ এখানে যদি আমি চিন্তা করি যে ধরেন এটা হচ্ছে যে আমাদের পোল, মেরুবিন্দু বা পোল যেটা বলা হয়, অর্থাৎ কার্তেসীয় স্থানাঙ্কে যেটা মূল বিন্দু, পোলার স্থানাঙ্ক এটা মেরুবিন্দু বলা হয়। ওকে, আর এটা হচ্ছে যে আদি অক্ষ, এটা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আমরা ধরেন একটা বৃত্ত চিন্তা করলাম, তাহলে একটা বৃত্ত চিন্তা করলাম যে ধরেন এখানে হচ্ছে যে কি বৃত্তটার কেন্দ্র। তাহলে ধরেন কেন্দ্রের ক্ষেত্রে আমি সাপোজ এভাবে টানলাম, কেন্দ্রের স্থানাঙ্ক আমি এইচ কে ধরলাম, কেন্দ্রের স্থানাঙ্ক কত, এইচ কে ধরলাম। আর কেন্দ্রের ক্ষেত্রে ধরেন এই অ্যাঙ্গেলটাকে ধরলাম আমি থিটা নট, আর এটাকে ধরলাম আমি আর নট। ওকে, এটাকে ধরলাম আমি আর নট। আর এখানে ধরেন একটা বিন্দু নিলাম আমি পি, এটা হচ্ছে যে কেন্দ্র সেন্টার, পি হচ্ছে কত, এক্স ওয়াই। তাহলে পি এর ক্ষেত্রে আমি যদি কানেক্ট করি, তাহলে পি এর ক্ষেত্রে হচ্ছে ধরেন সাপোজ পি এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে পি এর ক্ষেত্রে ধরেন আমি এটাকে ধরলাম কত, আর,
আর এই অ্যাঙ্গেলটাকে ধরলাম কত, থিতা। ঠিক আছে স্যার? তাহলে এখন এখান থেকে আমরা কি করতে পারতেছি, সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে এই দুইটার মধ্যবর্তী যেটা দূরত্ব, এটাকে আমরা ধরলাম বৃত্তের ব্যাসার্ধ এ। এটাকে ধরলাম আমরা কত, বৃত্তের ব্যাসার্ধ কত, এ। বৃত্তের ব্যাসার্ধ কত, এ। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, সবাই একটু খেয়াল করবেন। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, ওকে, তাহলে এটা হচ্ছে যে কত, এইচ, এটা হচ্ছে কত, কে। আর এখান থেকে যদি একটা লম্ব টানি, দ্যাট মিনস এখান থেকে এতটুকু হচ্ছে কত, এক্স, আর এটা হচ্ছে যে কত, ওয়াই। আচ্ছা, তাহলে এখন সবাই একটু দেখেন আমরা এখান থেকে কত লিখতে পারবো। এইচ ইকলস টু লিখতে পারবো আর নট কস থিতা নট। কে ইকলস টু কত লিখতে পারবো, আর নট কত, আর নট সাইন থিতা নট। আর এক্স ইকলস টু কত, আর কস থিতা। ওয়াই ইকলস টু কত, আর সাইন থিতা। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো কি আমরা ইউজ করব। তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার। তো আমরা এখান থেকে কত বলতে পারতেছি, সিপি ইকুয়ালস টু হচ্ছে যে কত, এ, ব্যাসার্ধ সিপি সমান হচ্ছে কত, এ। দ্যাট মিনস সিপি স্কয়ার সমান হচ্ছে কত, এ স্কয়ার। তাহলে সিপি স্কয়ারকে আমরা কত লিখতে পারি, এক্স মাইনাস কত, এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস টু কত, এ স্কয়ার। এটা হচ্ছে যে বৃত্তের কার্টেসীয় ইকুয়েশন। এটা হচ্ছে কি বৃত্তের কার্টেসীয় ইকুয়েশন। ঠিক আছে স্যার? তাহলে এটা হচ্ছে কি বৃত্তের কার্টেসীয় ইকুয়েশন। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে যে কত, আর কস থিতা, মাইনাস এটা হচ্ছে যে কত, আর নট কস কত, থিতা নট হোল স্কয়ার, প্লাস এটা হচ্ছে যে কত, আর সাইন থিতা, মাইনাস আর নট সাইন কত, থিতা নট হোল স্কয়ার সমান হচ্ছে কত, এ স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, আর স্কয়ার কজ স্কয়ার থিতা মাইনাস 2 আর নট কস থিতা ইন্টু কস থিতা নট, তারপর হচ্ছে যে কত, প্লাস আর নট স্কয়ার কজ স্কয়ার কত, থিতা নট। এখান থেকে পাচ্ছি কত, আর স্কয়ার সাইন স্কয়ার থিতা মাইনাস 2 আর নট সাইন থিতা ইন্টু কত, সাইন থিতা নট, প্লাস হচ্ছে কত, আর নট স্কয়ার সাইন স্কয়ার থিতা নট সমান হচ্ছে কত, এ স্কয়ার। তাহলে এখান থেকে দেখেন, আর স্কয়ার কজ স্কয়ার থিতা, আর স্কয়ার সাইন স্কয়ার থিতা, তাহলে এই দুইটা মিলে হবে কত, আর স্কয়ার, প্লাস আর নট স্কয়ার কজ স্কয়ার থিতা নট, আর নট স্কয়ার সাইন স্কয়ার থিতা নট, তাহলে এই দুইটা মিলে হবে কত, আর নট স্কয়ার, মাইনাস 2 আর নট। তাহলে এটা আর এটা থেকে যদি 2 আর নট কমন নিই, তাহলে হচ্ছে কত, কস থিতা নট প্লাস সাইন থিতা নট সমান হচ্ছে কত, এ স্কয়ার। দ্যাট মিনস আর স্কয়ার প্লাস আর নট স্কয়ার মাইনাস 2 আর নট কজ অফ থিতা মাইনাস থিতা নট, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে যে কি আমাদের বৃত্তের পোলার ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে যে কি বৃত্তের পোলার সমীকরণ। তাহলে এটা হচ্ছে যে কি বৃত্তের পোলার সমীকরণ। এটা হচ্ছে যে কি কার্টেসীয় ইকুয়েশন, আর এটা হচ্ছে যে কি পোলার ইকুয়েশন। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে যে কি কার্টেসীয় ইকুয়েশন, আরটা হচ্ছে যে কি ইকুয়েশন, পোলার ইকুয়েশন। তাহলে সবার লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলবেন স্যার। সবার লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলবেন। সবার লেখাটা হয়ে গেছে কিনা আমাকে একটু বলবেন। তাহলে এটা হচ্ছে যে কি কার্টেসীয় ইকুয়েশন, এটা হচ্ছে যে কি পোলার ইকুয়েশন। ঠিক আছে স্যার? তাহলে একটা হচ্ছে যে কি কার্টেসীয় ইকুয়েশন, আরটা হচ্ছে যে কি পোলার ইকুয়েশন। তাহলে সবার লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলবেন স্যার। তাহলে এটা হলো কি কার্টেসীয়, আর এটা হচ্ছে যে কি পোলার ইকুয়েশন। ওকে, আচ্ছা। তাহলে এখন এখান থেকে একটা বিষয় একটু খেয়াল করেন, আর স্কয়ার প্লাস আর নট স্কয়ার, এই বিষয় যেটা আছে, এই লাইনটা একটু দেখেন। এই লাইনটাকে আমরা কি করতে পারতেছি, এখান থেকে একটু খেয়াল করবেন, মাইনাস 2r। তাহলে আমরা একটা কাজ করি, আর নট দিয়ে যদি গুণ করি, আর নট দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কস থিতা ইন্টু আর নট কস থিতা নট। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করলাম স্যার, আর নট দিয়ে কি একটা বিষয় একটু দেখেন সবাই, আর নট দিয়ে আমরা কি আর নট দিয়ে এই রাশিটাকে গুণ করতেছি। তাহলে কস থিতা ইন্টু আর নট, তারপর হচ্ছে কি সাইন থিতা ইন্টু আর নট সাইন থিতা নট ইকুয়ালস টু হচ্ছে কত, এ স্কয়ার। তাহলে এখান থেকে আর স্কয়ার প্লাস আর নট স্কয়ার মাইনাস 2r ইন্টু
কস থিটা ইন্টু, এখন একটা বিষয় দেখেন তো, আমরা এইচ ইকুয়ালস টু কত বলতে পারতেছি, আর নট কস কত থিটা নট। তাহলে এইচ ইকুয়ালস টু হচ্ছে কত, আর নট কস থিটা নট। তাহলে হচ্ছে কি কেন্দ্রের ভুজ। তাহলে এইচ কে তো আমরা চাইলে কত মাইনাস জিও লিখতে পারি, যদি সাধারণ সমীকরণে চলে যায়। এইচ কে আমরা চাইলে কত লিখতে পারি, মাইনাস জি লিখতে পারি। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি, চাইলে মাইনাস জি লিখতে পারি। ঠিক একইভাবে এটাকে কত লিখতে পারি, মাইনাস এফ লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, আর স্কোয়ার প্লাস আর নট স্কোয়ার, এই মাইনাস আর মাইনাসে কত প্লাস 2r ইন্টু জি কস থিটা প্লাস এফ সাইন থিটা সমান কত এ স্কোয়ার। তাহলে এই ফরম্যাটটাও কি আমরা লিখতে পারি। তাহলে আমরা চাইলে কি করতে পারি, এই ফরম্যাটটাও আমরা কি চাইলে লিখতে পারি। ওকে স্যার, এই ফরম্যাটটাও চাইলে আমরা কি লিখতে পারি। আবার এখানে চাইলে আমরা হচ্ছে যে কি, এখানে আমরা চাইলে আর নট স্কোয়ারকে আমরা হচ্ছে যে কত, যেমন হচ্ছে যে আর নট স্কোয়ার, এটাকে আমরা চাইলে কত লিখতে পারি, এটাও লেখা যায়। তাহলে হচ্ছে কত, এটার জায়গায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারও লেখা যায়। অর্থাৎ এরকম কিছু ডেরিভেশনও করা যায় এটাকে। ঠিক আছে স্যার, এরকম কিছু ডেরিভেশনও করা যায় চাইলে এই জিনিসটা। অর্থাৎ এটার জায়গায় হচ্ছে যে কি, আমরা আর নট স্কোয়ারের জায়গায় চাইলে কি মাইনাস জি স্কোয়ার, যেমন দেখেন এই জিনিসটা খেয়াল করেন। একইভাবে মাইনাস এফ সমান হচ্ছে কত, আর নট কত সাইন থিটা নট। তাহলে এই দুটাকে বর্গ করে যোগ করলে হচ্ছে যে কি, আমরা আর নট স্কোয়ারকে কত জি স্কোয়ার প্লাস কত এফ স্কোয়ারও লিখতে পারি চাইলে। আর নট স্কোয়ারকে চাইলে কত লিখতে পারি, জি স্কোয়ার প্লাস কত এফ স্কোয়ারও লিখতে পারি। ওকে, অর্থাৎ আমরা আর নট স্কোয়ারকে চাইলে কত লিখতে পারি, জি স্কোয়ার প্লাস কত এফ স্কোয়ার লিখতে পারি। তাহলে জি কস থিটা প্লাস কত এফ সাইন থিটা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধকে আমরা চাইলে কত লেখা যায়, বৃত্তের ব্যাসার্ধকে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত সি। তাহলে এ স্কোয়ার সমান কত হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত সি। তাহলে স্কোয়ারকে চাইলে আমরা কত, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত সি, এটাও লেখা যায় এ স্কোয়ারের জায়গায়। তাহলে এখন এখানে খেয়াল করেন, এই জি স্কোয়ার এফ স্কোয়ার, জি স্কোয়ার এফ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে তাহলে আর স্কোয়ার প্লাস 2r জি কস থিটা প্লাস এফ সাইন থিটা। এরপর হচ্ছে যে কত, আমরা এখান থেকে কত মাইনাস সিটাকে যদি এদিকে নিয়ে আসি, প্লাস সি সমান হচ্ছে কত 0। তাহলে এরকম একটা কি বৃত্তের পোলার ইকুয়েশন এফ আর জি, জি এফ সি এর মাধ্যমে, যেমন দেখেন এটাও একটা আসে, আবার এরকম একটা কি ইকুয়েশন আমরা কি বের করতে পারি, এরকম একটা ইকুয়েশন আমরা কি করতে পারি, বের করতে পারি। ঠিক আছে স্যার, অর্থাৎ এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে আমরা চাইলে এরকম একটা ইকুয়েশনও কি বের করতে পারি। ঠিক আছে স্যার, এটাও বের করতে পারি। অর্থাৎ আমাদের হচ্ছে যে কি, আর স্কোয়ার প্লাস 2r ইন্টু জি কস থিটা প্লাস এফ সাইন থিটা প্লাস সি ইকুয়ালস টু কত 0, এরকম একটা ইকুয়েশনও কি আমরা বের করতে পারি। তাহলে সবার লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলবেন, সবার লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলবেন স্যার। অর্থাৎ আমরা তাহলে মোটামুটি আপনাদের সাথে আমি একটু বৃত্তের পোলার সমীকরণ নিয়ে একটু কি আলোচনা করলাম, বৃত্তের পোলার সমীকরণটা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করলাম। স্যার এখানে কোন কোন সূত্র মনে রাখা লাগবে, কোন কোন সূত্র বলতে হচ্ছে যে দেখেন সাদাব, মনে রাখার ব্যাপারটা হচ্ছে যে আপনি এটা মনে রাখতে পারবেন, এটা 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 এটা। ঠিক আছে স্যার, অর্থাৎ যে তিনটা সূত্র দেখাই দিছি দেখেন, এটা হচ্ছে যে কি, এটা এটা আরটা হচ্ছে, এটা তো জানেন সবাই। তো পোলার ইকুয়েশনের ক্ষেত্রে এটাও ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে স্যার, একটা হচ্ছে যদি জিএফসি ফরম্যাটে যদি কোনো অঙ্ক থাকে তাহলে ওটা হচ্ছে যে কি এই ফরম্যাট দিয়ে করতে পারেন, আর নর্মাল পোলার সমীকরণ দিয়ে থাকলে এইভাবে করা যায়। সবার লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলবেন, সবার লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলবেন স্যার। তাহলে এই জিনিসগুলো জাস্ট এই বেসিক কনসেপ্টগুলো সবাই একটু ক্লিয়ার রাখবেন। ওকে, বেসিক কনসেপ্টগুলো সবাই একটু ক্লিয়ার রাখবেন। সবার লেখাটা শেষ কিনা আমাকে একটু বলবেন, সবার লেখাটা শেষ হয়েছে কিনা আমাকে একটু বলবেন। তাহলে আমরা একটু অঙ্কের দিকে যাই, দেখি আমরা যে সূত্র পড়লাম আমরা একটু অঙ্কের দিকে যাব এখন।
সবার লেখাটা হলে আমাকে একটু জানাবেন। সবার যদি লেখাটা হয় তাহলে আমাকে একটু জানাবেন স্যার। আশা করি সবার লেখা শেষ। বাকিরাও বলেন আমাকে লেখাটা শেষ হয়েছে কিনা। তাহলে লেখাটা যদি শেষ হয় তাহলে সবাই একটু খেয়াল করবেন। তাহলে মোটামুটি আমি আপনাদেরকে কনসেপ্টগুলো মোটামুটি আপনাদেরকে দেখা দিলাম পোলার সমীকরণের। এতটুকু এই কনসেপ্টগুলো মাথায় রাখতে পারলেই হবে, এর থেকে বেশি দরকার নাই। তাহলে আসেন আমরা এখানের একটা দুইটা অঙ্ক একটু দেখি, তাহলে পোলার সমীকরণ রিলেটেড একটা দুটো অঙ্ক একটু দেখি স্যার আমরা। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন। আমরা এভাবে বলতে পারি যে আর ইকুয়ালস টু বলছে কত, আর ইকুয়ালস টু 2a cos থিটা, 2a cos থিটা বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত। তাহলে আমরা এটা হচ্ছে যে কত, আমরা এভাবে করে কি আমাদের অঙ্কটা একটু শুরু করব। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে এখানে হচ্ছে কত 28, 28-এর 1 নাম্বার, 28-এর 1 নাম্বার আর ইকুয়ালস টু 2a cos থিটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত। তাহলে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত বৃত্ত আর ইকুয়ালস টু হচ্ছে কত 2a cos থিটা। তাহলে এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন, অঙ্ক দেখার পর সরল রেখার কনসেপ্টগুলো একটু মনে আনেন। দেখেন আমি যদি উভয় পক্ষকে যদি আর দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে হচ্ছে কি আর স্কয়ারকে আমরা কত লিখতে পারি, চাইলে আর স্কয়ারকে কত লেখা যায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। 2a ইন্টু আর কস থিটাকে কত লেখা যায় এক্স, যেহেতু আর ইকুয়ালস টু হচ্ছে যে কত আর স্কয়ার সমান কত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ও এক্স ইকুয়ালস টু কত আর কস থিটা। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি প্লাস ওয়াই স্কয়ার সমান হচ্ছে কত 0। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস a স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস a স্কয়ার সমান হচ্ছে কত 0। দ্যাট মিন্স এটা হচ্ছে কত x মাইনাস a হোল স্কয়ারের সূত্র, আর এটাকে আমি কত y মাইনাস 0 হোল স্কয়ার লিখতে পারি, এটা হচ্ছে কত a স্কয়ার। তাহলে সুতরাং বৃত্তের কেন্দ্র a0 ও ব্যাসার্ধ a একক। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে কত a0 আর ব্যাসার্ধ হচ্ছে কত a একক। ওকে, এই যে জাস্ট দেখেন খুবই সিম্পল, অর্থাৎ একটা ইকুয়েশন দিয়েছে, এটার কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে আমরা খুব সহজভাবে কি কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করে ফেলতে পারবো। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে মোটামুটি হচ্ছে যে কি সবাই এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন, সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন স্যার, সবাই এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। তাহলে এই যে দেখেন, তো মোটামুটি হচ্ছে যে কি আমরা এরকম যদি ধরেন আরেকটা অঙ্ক যদি আমরা চিন্তা করি, প্রশ্নটা হচ্ছে যে এরকম, আমাদের আর স্কয়ার এখানে কি বলছে, আর স্কয়ার মাইনাস 4√3r cos থিটা মাইনাস 4r sin থিটা প্লাস 15 সমান হচ্ছে কত 0, প্লাস 15 সমান হচ্ছে কত 0। তাহলে এটার কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে এটা কি কি নির্ণয় করতে বলছে, কেন্দ্র আর কি ব্যাসার্ধ বের করতে বলছে। ওকে, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, তো এটাকে চাইলে আমি জিএফসি ওই কনসেপ্ট দিয়েও করতে পারি, আবার চাইলে দেখেন এটাকে কার্তেসীয় ফরম্যাটে নিয়ে গিয়েও করা যায়। যেমন দেখেন আর স্কয়ারকে কত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 4√3 আর cos থিটা মানে হচ্ছে কত এক্স, আর sin থিটা মানে হচ্ছে কত ওয়াই। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে কি আমাদের ফরম্যাটে চলে আসছে। তাহলে সুতরাং বৃত্তের কেন্দ্র, তাহলে সুতরাং কেন্দ্র মাইনাস x এর সহগ ডিভাইড বাই 2 মাইনাস y এর সহগ ডিভাইডেড বাই কত 2। দ্যাট মিন্স হচ্ছে যে কত এখানে 2√3 কমা কত 2, আর ব্যাসার্ধ হচ্ছে যে কত, ব্যাসার্ধ হচ্ছে, অর্থাৎ আপনারা যত বেশি কনসেপ্ট মাথায় রাখতে পারবেন খুব ফাস্ট অঙ্ক করতে পারবেন। ঠিক আছে স্যার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে যে কত, যেমন এটা মাইনাস জি মাইনাস এফ, তাহলে জি এর মান হচ্ছে যে কত মাইনাস 2√3, এফ এর মান হচ্ছে যে কত মাইনাস 2,
সি এর মান হচ্ছে কত 15। তাহলে এই যে ব্যাসার্ধ কি এসে গেছে, কেন্দ্র ব্যাসার্ধ চলে আসছে। অর্থাৎ আপনাদেরকে যে কোনো টাইপের ইকুয়েশন দিক কোনো অসুবিধা নেই, আপনারা কি সাথে সাথে কি করে ফেলতে পারবেন। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। যেমন হচ্ছে জাস্ট রিপ্লেসমেন্টের ব্যাপারগুলো একটু সবাই মাথায় রাখবেন। এটা চ্যাপ্টার 3 তেও ছিল, ইয়েস কাদিবউদ্দিন, এই টাইপের কনসেপ্ট চ্যাপ্টার 3 তেও ছিল অবশ্যই। তাহলে এরপর সবাই একটু দেখেন, যেমন হচ্ছে ধরেন আরেকটা ম্যাথ আমরা যদি একটু চিন্তা করি, যেমন হচ্ছে এখানে আমাদেরকে কত বলছে, r ইকুয়ালস টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা। তাহলে এখন এখান থেকে আমরা কি করতে পারতেছি, ধরেন আমরা উভয় পক্ষকে যদি r দিয়ে গুণ করে দিই, তারপর হচ্ছে যে কত 4 আর কত sin থিটা, দ্যাট মিন্স x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে কত 6x, এটা হচ্ছে কত 4y। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y সমান হচ্ছে কত 0। তাহলে এখান থেকে আমরা চাইলে খুব ইজিলি কি কেন্দ্র বের করে ফেলতে পারবো। কেন্দ্র হচ্ছে কত মাইনাস x এর সহগ বাই 2 মাইনাস y এর সহগ বাই কত 2, তার মানে 3, কত 2। আর ব্যাসার্ধ হচ্ছে যে কত, ব্যাসার্ধ হচ্ছে কত রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, আর এখানে কোনো সি নাই, সি এর ভ্যালু হচ্ছে কত 0, তার মানে হচ্ছে কত এত একক, দ্যাট মিন্স রুট ওভার কত 13 একক। ওকে, অর্থাৎ যেরকম টাইপের প্রশ্নে আপনাদেরকে দিক না কেন, আপনারা মোটামুটি হচ্ছে যে কি সলভ করে ফেলতে পারবেন। তাহলে আশা করি সবাই করতে পারবেন। সবাই একটু খেয়াল করেন, সবার হয়ে গেলে আমাকে একটু বলবেন স্যার। সবার লেখাটা যদি হয়ে যায় তাহলে আমাকে একটু জানাবেন। সবার যদি লেখাটা হয়ে যায় তাহলে আমাকে একটু জানাবেন। সবার লেখাটা হয়ে গেলে স্যার আমাকে একটু জানাবেন। তাহলে মোটামুটি 28-এর আমরা এই 3টা অঙ্ক একটু ভালো মতো নোট ডাউন করে নেবেন। 2 আর 3-এর আমি প্রশ্ন দিয়ে জাস্ট করে দিলাম, হিন্টসগুলো দিয়ে দিলাম কিভাবে করতে হবে। তাহলে একটু ঠিক মতো করে নেবেন সবাই, সবাই একটু ঠিক মতো করে নেবেন। এরপর 29 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে, যেমন খেয়াল করেন, ওরা বলছে কি 5,60 ডিগ্রি কেন্দ্র ও 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কার্তেসীয় ও পোলার সমীকরণ কত, পোলার সমীকরণ কত। তাহলে সবাই একটু খেয়াল করেন, এখানে আমাদেরকে কি বলছে 5,60 ডিগ্রি কেন্দ্র এবং 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে হচ্ছে কি কেন্দ্রের পোলার স্থানাঙ্ক। তাহলে আর নট সমান হচ্ছে কত 5, আর নট সমান হচ্ছে যে কত 5, দেন থিটা নট সমান হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, তো এটাকে চাইলে আমরা কত লিখতে পারি, পাই বাই কত 3 রেডিয়ানও লেখা যায়। তো এরপর হচ্ছে যে ধরেন তাহলে সুতরাং আচ্ছা ব্যাসার্ধ কমা এ ইকুয়ালস টু হচ্ছে কত 3 একক। তাহলে সুতরাং বৃত্তের পোলার সমীকরণ, তাহলে পোলার সমীকরণ কত আর স্কয়ার প্লাস আর নট স্কয়ার 2r আর নট কস থিটা মাইনাস থিটা নট সমান a স্কয়ার, দ্যাট মিন্স আর স্কয়ার প্লাস 5 স্কয়ার 2r ইন্টু 5 কস থিটা মাইনাস কত পাই বাই 3 সমান হচ্ছে কত 3 স্কয়ার। ওকে, তাহলে পোলার ইকুয়েশনটা কত হবে, আর স্কয়ার প্লাস 25 মাইনাস 10r কস থিটা মাইনাস কত পাই বাই 3 মাইনাস 9 সমান হচ্ছে কত 0। তাহলে আর স্কয়ার মাইনাস 10r কস থিটা মাইনাস পাই বাই 3 প্লাস 16 সমান 0। তাহলে এটা হচ্ছে পোলার ইকুয়েশন। তাহলে এখানে চাইলে আপনি cos অফ a মাইনাস b এর সূত্র যদি করেন তাহলে হচ্ছে যে ওই জিএফসি ফরম্যাটটাতে চলে আসবে। আবার cos অফ a মাইনাস b এর সূত্র করলে জিএফসি ফরম্যাটটাতে চলে আসবে আবার, ঠিক আছে স্যার। তাহলে এটা হচ্ছে যে কি পোলার ইকুয়েশন, তাহলে এটা হচ্ছে যে কি বৃত্তের পোলার সমীকরণ। ওকে, আর কার্তেসীয় সমীকরণ যদি আমাদেরকে বের করতে হয় তাহলে হচ্ছে যে কি, এখন এইচ ইকুয়ালস হচ্ছে কত আর নট কত cos থিটা নট, তার মানে হচ্ছে কত 5 cos কত পাই বাই 3। তাহলে cos কত 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, তাহলে 5 বাই কত 2। আর কে ইকুয়ালস টু হচ্ছে কত আর নট সাইন কত থিটা নট, দ্যাট মিন্স হচ্ছে যে কত
5 সাইন কত পাই বাই কত 3, তার মানে হচ্ছে কত 5 ইন্টু রুট 3 বাই 2, তার মানে 5 রুট 3 বাই কত 2। তাহলে সুতরাং বৃত্তের কার্তেসীয় সমীকরণ x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান r স্কয়ার। তাহলে এখান থেকে বৃত্তের কার্তেসীয় সমীকরণটা কি পেয়ে যাবেন, এখান থেকে সবাই বৃত্তের কার্তেসীয় সমীকরণটা পেয়ে যাবেন। ওকে, এখান থেকে সবাই বৃত্তের কার্তেসীয় সমীকরণটা পেয়ে যাবেন। ঠিক আছে স্যার? তাহলে সবার এতটুকু লেখা হয়ে গেছে কিনা আমাকে একটু জানান। সবার এতটুকু লেখা হয়ে গেছে কিনা আমাকে একটু জানাবেন। সবার এতটুকু লেখা হয়ে গেছে কিনা আমাকে একটু জানাবেন। সবার এতটুকু লেখা হয়ে গেছে কিনা আমাকে একটু জানাবেন। সবার এতটুকু লেখা হয়ে গেছে কিনা আমাকে একটু জানাবেন স্যার। ওকে, তাহলে এটা গেল আমাদের কত 29 নাম্বার কনসেপ্ট গেল। ওকে, তাহলে লেখা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমরা 30 নাম্বার ম্যাথ একটু দেখি। 30 নাম্বার আমাদেরকে কি বলছে, 30 নাম্বারে আমাদেরকে কি বলছে, 4 পাই বাই 4 পাই বাই 4 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তাহলে 4 পাই বাই 4 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, বৃত্তের পোলার সমীকরণ কত? বৃত্তের পোলার সমীকরণ কত? তাহলে খেয়াল করেন 4 পাই বাই 4 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, বৃত্তের পোলার সমীকরণ কত? তাহলে সবাই একটু খেয়াল করেন এখানে কি বলছে আমাদেরকে। তাহলে 4 পাই বাই 4 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করতেছে। তাহলে হচ্ছে এখানে r নট সমান হচ্ছে কত 4, থিটা নট সমান হচ্ছে কত পাই বাই কত 4। ওকে, তাহলে হচ্ছে যে কত r নট সমান 4, থিটা নট সমান হচ্ছে কত পাই বাই কত 4। আচ্ছা, তাহলে এখন এটাকে চাইলে এভাবে করেও লিখতে পারেন কেউ যদি চান। x অক্ষকে স্পর্শ করছে, তাহলে হচ্ছে ধরেন এখানে হচ্ছে যে কত 4 কত পাই বাই 4, তাহলে এটা হচ্ছে r নট, এদিকে হচ্ছে যে কত থিটা নট, তাহলে এটা হচ্ছে যে x অক্ষকে স্পর্শ করছে। ওকে, তাহলে এখন x অক্ষকে যদি স্পর্শ করে আমরা কি জানি, তাহলে সুতরাং h ইকুয়ালস টু হচ্ছে কত r নট cos থিটা নট, r নট cos থিটা নট, তার মানে হচ্ছে কত 4 cos পাই বাই 4, তার মানে হচ্ছে যে কত 4 ইন্টু 1 বাই রুট 2, দ্যাট মিনস 4 ইন্টু 1 বাই রুট 2 করলে কত 2 রুট 2, আর k ইকুয়ালস টু এবং k ইকুয়ালস টু r নট সাইন থিটা নট, তাহলে 4 সাইন পাই বাই 4, দ্যাট মিনস 4 ইন্টু তা 1 বাই রুট 2 2 রুট 2। তাহলে সুতরাং কেন্দ্রের কার্তেসীয় স্থানাঙ্ক 2 রুট 2 2 রুট 2। আচ্ছা, 2 রুট 2 কত 2 রুট 2। আবার বৃত্ত x অক্ষকে স্পর্শ করে বিধায় কেন্দ্রের যেটা কোটি, কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ সমান
2√2 একক। বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে কত? 2√2 একক। তাহলে সুতরাং এখানে আমরা বৃত্তের ব্যাসার্ধ কত? a ধরতে পারি। তাহলে সুতরাং বৃত্তের পোলার সমীকরণ তাহলে বৃত্তের পোলার সমীকরণ কত হবে? r স্কয়ার প্লাস r নট স্কয়ার মাইনাস 2r ইন্টু r নট কস থিটা মাইনাস থিটা নট সমান a স্কয়ার। তাহলে r স্কয়ার প্লাস 16 মাইনাস 8r কস থিটা মাইনাস কত? থিটা নট। আর 2√2 কে স্কয়ার করলে হচ্ছে যে কত? 2√2 কে স্কয়ার করলে হচ্ছে যে কত? 8। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? r স্কয়ার মাইনাস 8r cos থিটা মাইনাস π/4 প্লাস 8 ইকুয়ালস টু হচ্ছে কত? 0, যা নির্ণেয় পোলার সমীকরণ। তাহলে এটা হচ্ছে যে কি? নির্ণেয় পোলার সমীকরণ। তাহলে এটা হচ্ছে কি? নির্ণেয় পোলার সমীকরণ। ওকে স্যার। দিব্য চক্রবর্তী বলতেছেন স্থানাঙ্কটা একটু বলে দিন স্যার। কিসের স্থানাঙ্ক? কিসের স্থানাঙ্কের কথা বলতেছেন স্যার? কিসের স্থানাঙ্কের কথা বলতেছেন একটু বলেন দিব্য। আচ্ছা, তাহলে হচ্ছে কি? যা নির্ণেয় পোলার সমীকরণ লিখে দেবেন। যা নির্ণেয় পোলার সমীকরণ লিখে দেবেন। ঠিক আছে স্যার? যা নির্ণেয় পোলার সমীকরণ লিখে দেবেন। তাহলে আমাদের 4A ফিনিশ, চ্যাপ্টার 4A ফিনিশ।